নমস্কার বন্ধুরা, আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত গল্প মায়াজাল। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। মামা মামির সঙ্গে তীর্থ ভ্রমণ করে এলো প্রতিভা। যেমন তেমন তীর্থ নয়, একেবারে কেদার বদ্রী। প্রতিভা যে তার মামা মামির ওই একটি মাত্র ভাগ্নি, আর সেই কারণেই তার এহেন মামার বাড়ির আবদার, সেটা ভাবলে ভুল হবে। প্রতিভার মায়েরা 4 বোন, আর 4 বোনের ঘাটতি বাড়তি মিলিয়ে সর্বসাকুল্যে 4 আষ্টে 32টি। এতগুলো ভাগ্না ভাগ্নির মাঝখান থেকে শুধু প্রতিভাকে আদর করে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রতিভা অল্প বয়সে বিধবা ভাগ্নি। অল্প বয়স বলে অল্প বয়স, এ যুগে তো অত কম বয়সে বিয়েই একটা বড় হয়। নেহাত নাকি প্রতিভা বড় টুকটুকে সুন্দর মেয়ে, তাই 15 বছর বয়সী একটা বিয়ে বাড়ি নেমন্তন্নে গিয়ে ভাবি শাশুড়ির এমন নজরে ধরে গেল যে তিনি 15 ছেড়ে 16 পর্যন্ত অপেক্ষা করতে আর রাজি হলেন না। আবার চিত্রগুপ্তের এমন টনক নড়ল যে তারও হিসেব মিলাবার দেরি সইল না। বোধ করি খাতার পাতার নাম দেখেই সে বেচারা 22 বছরের বরটিকে তলব করে বসলেন বছরখানেকের মধ্যেই। প্রতিভা, আহা বেচারি, হতবাগী ছুরি ইত্যাদি। প্রথম প্রথম আর একবার বিয়ের কথাটি উঠেছিল, কিন্তু কথাটা তেমন দানা বাঁধেনি, বরং একটু দানা বেঁধেছিল আবার পড়ানোর প্রস্তাবটা। ক্লাস 10-এ উঠেই তো বিয়ে হয়ে গিয়েছিল, আর বিয়ের পরেই শ্বশুরদের সঙ্গে চলে যেতে হয়েছিল মোগলসরাই। 2 মাস সেখানে 2 মাস এখানে করেই তো বছরটা কোন ফাঁকে কেটে গেল। তারপর কলেজ হোস্টেলে দিন তিনেকের জ্বরে জামাই গেল মারা। বাড়িতে যেন শোকের ঝড় বইল। সকলেরই মুহ্যমান অবস্থাটা কাটতেই আরও বছরখানে গেল কেটে। আবার স্কুলে যাওয়ার কথা যখন উঠল, প্রতিভা তখন 18 পড়ো। প্রতিভা নিজেই বেঁকে বসল। সে বলেছিল 3 বছরের ছোটদের সঙ্গে পড়তে পারবো না, অতএব প্রাইভেটে ম্যাট্রিক। পড়াতে লাগলেন একজন দিদিমণি, কিন্তু ঠিক সেই বছরই প্রতিভার মা আর খুড়ি দুইজনে পরপর শিশু মঙ্গলের সদস্যা হলেন। অতঃপরও কেমন করে কে জানে সেই শিশু দুটির মঙ্গলের ভার পড়ে গেল প্রতিবারই ওপর। সে বছর আর ম্যাট্রিক দেয়া হলো না, তার পরের বছরও হলো না, কারণ নেহাতি বৈষয়িক কারণে সেই দিদিমণিটিকেও বরখাস্ত করা হয়েছিল, আর প্রতিভাকে দেয়া হয়েছিল স্বাবলম্বনের শিক্ষা এবং দৃষ্টান্ত। প্রতিভা তার মান রাখতে পারল না। সে বলল, পড়া তৈরি হয়নি, পরীক্ষা দিতে গিয়ে শেষে কি লোক হাসাবো। তার পরের বছর বাড়ির লোক ভুলেই গেল প্রতিভার পরীক্ষার কথা। ততদিনে সংসার চক্রে যতগুলো দাঁত আছে তার খাঁজে খাঁজে নিজেকে দিব্যি খাপ খাইয়ে বসিয়ে নিয়েছে প্রতিভা। প্রতিভা নড়লে চাকা অচল। একটানা এক ক্লান্ত করুণ সুরে কাজের চাকা চলল ঘুরে ঘুরে। তবু মামা মামির সঙ্গে যে কেদার বদ্রী যাওয়া হলো, সেটা একরকম ওর ছোট বোন অনুবার দাক্ষিণ নেই। অনুবাই ওকে একরকম ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছিল। মা বাপ বলেছিল, ওরা আগ্রহ করে বলেছেন যাওয়াই তো উচিত, কিন্তু নিজের যে কখনো কোনো তীর্থ হলো না এই কথা উল্লেখ করে মা নিঃশ্বাস ফেলেছিলেন। প্রতিভা বলেছিল, মামাবাবু বলেছেন বটে, মায়ের শরীর ভালো নয়, গেলে কি করে চলবে। এই কথা বলে নিঃশ্বাস ফেলেছিল প্রতিভা। অনুভা নিজের জোরেই কথাগুলো উড়িয়ে দিয়েছিল। সে বলেছিল, এমন সুযোগ আর জন্মে পাবি না দিদি, সংসার করে মরে কেন নিজের আখের ঘোচাবি। প্রতিভা লান হেসে বলেছিল, তীর্থে গিয়েই বা আমার কি আর হবে। অনুভা বলেছিল, কিছু না হোক ওই লঙ্কা 5 ফোড়নের কবল থেকে ছুটি পাবি তো 2 দিন। তোরই চাপার কলির মতো আঙুল দিয়ে যখন রাত দিন বড়ি দিস, মোচা কুটিস, লঙ্কা হলুদ নাড়িস, দেখে আমার গা জ্বলে যায়। জুতো জামা পরে বেরিয়ে নে না 2 দিন, যেমন করেই হোক চলেই যাবে, ভয় নেই, তোর ভাড়ার ঘর অক্ষত অনাহত থাকবে।
অতএব জামা জুতো কেনা শুরু হয়েছিল প্রতিবার জন্য। ভালো ব্যবস্থাই তো করতে হলো। তা বড়লোক মামির সঙ্গে যাবে, প্রতিবার বাপ মার একটা প্রেস্টিজ আছে তো। যাকে সেসব তো আগের কথা। এখন তো আবার বাড়ি ফিরে এসেছে প্রতিভা। কিন্তু যে প্রতিভা গিয়েছিল সে কি ফিরে এসেছে? সংসারের সেই খাঁজে খাঁজে নিজেকে ঠিক মতন করে আর বসাতে পারছে না কেন তাহলে? পথের ক্লান্তি তো ছিলই, চেহারাটাও খুব মলিন হয়েছিল। কিন্তু শুধু তাই নয়, তাছাড়াও একটা কিছু ছিল। মনে হচ্ছে ও যেন এই সংসার থেকে আলগা হয়ে গেছে। কে জানে এটা প্রতিভার দোষে না অনুভার গুণে। প্রতিভা দেখল তার না থাকাতে সংসার চক্রটা অচল তো হয়নি, বরং যেন নতুন অয়েল করা মেশিনের মতো আরও ভালোভাবে চলছে। প্রতিভার চাইতে অনুভার বুদ্ধি তীক্ষ্ণ, সংসারের সদস্যদের ওপর শাসনও তার প্রবল। প্রতিভা যেখানে অনুনয় করত, অনুভা সেখানে হুকুম চালায়। প্রতিভার দিকে তাকিয়ে হয়তো কোনো সময় মা বলেন, কথায় বলে পাহাড় ভাঙা। মেয়েটা সেই শপথই আর সারতে পারল না। প্রতিবার বাবা বলেন, ওকে একটু দুধ টুধ দিচ্ছ তো ভালো করে? প্রতিবার মা বলেন, দুধ? মা উদাস হাসি হাসেন, দুধও জন্মে খায় নাকি? যা ভালোবাসত ওই মাছটুকু ডিমটুকু। অতএব বাবার মুখ বন্ধ। হয়তো বা কাকি একসময় কাকার কাছে বলেন, মামির সঙ্গে 2 মাস ঘুরে এসে মামির মতন আয়েসি হয়ে উঠেছে মেয়েটা। বললে বিশ্বাস করবে না, বৃষ্টি এসে এক ছাদ কাপড় ভিজে গেল সেদিন, গ্রাহ্য করে তুলল না। এই জন্যই বলে বড়লোকের সঙ্গে মেশামেশি না করাই ভালো। প্রতিবার কাকা বলেন, প্রত্যেক বিষয় ও হুঁশিয়ার হবেই এমনটাই বা আশা করো কেন? কি আছে ওর জীবনে? নিজের ভবিষ্যৎ ভাবতে ভাবতে কোনো সময় যদি খেয়াল একটু কমই হয়, রাগ করাটা মনুষ্যত্ব নয়। অতএব তখনকার মতো কাকির মুখ বন্ধ হয়। তবু কেউ সন্দেহ করে না, প্রতিভা এই 2 মাসের মধ্যে হৃদয়ের রাজ্যে একটা বিপ্লব বাঁধিয়ে এসেছে। কাজেই তীর্থ ঘুরে আসার পর থেকে অনেকটা তোলা মাটিতে লাগানো চারার মতন খানিকটা আলগা হয়ে রয়ে গেল প্রতিভা। অবশ্য সংসারের কাজ না কি না করে, তা করছে বই কি। প্রতিভা এর মাঝখান থেকে নিজের সেই পুরনো কাজগুলো খুঁজে পায় না। অথচ দেখো, অনুভা এতর মধ্যে যেন হাওয়ায় ভাসছে, ওর কোনোখানে চাকার দাঁতের দাগটাও পড়েনি। অবসর সময়ে একরকম লুকিয়ে আবার পড়ার বইপত্রগুলো খুলে বসে প্রতিভা, কিন্তু ঠিক যেন অর্থবোধ হয় না। দেখল যা যা শেখা ছিল সেগুলো প্রায় ভুলেই গেছে সে। ওগুলো ফেলে রেখে খুঁজে খুঁজে ধর্মগ্রন্থ পড়তে চেষ্টা করলো, কিন্তু সেটা আরও ভারী দুর্বোধ্য ঠেকল। শেষ পর্যন্ত ধরল খবরের কাগজ। তবু বেশ কিছু সময়টা কাটে। আগে চোখ বুলোবার সময় হতো না, এখন খুঁটিয়ে খুঁটিয়ে সমস্তটা পড়ে। কিন্তু সে আর কতক্ষণ? সব সময় কি যেন একটা শূন্যতা। এ কি শুধু কাজেরই অভাব? একদিন বর্ষার এক বিকেলে মেঘাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে বসেছিল প্রতিভা। কোলে একখানা মাসিক পত্রিকা খুলে ধরে। ও ঘর থেকে চোখে পড়ল অনুভার। তখন অনুভার জোর তর্ক চলছিল প্রদীপের সঙ্গে সিনেমা দেখার অপকারিতা নিয়ে। মাঝখান থেকে হঠাৎ করে বলে বসল অনুভা, এই প্রদীপ, তুমি না সেদিন বলেছিলে আমার প্রেমে পড়েছ? প্রদীপ হঠাৎ চমকে ওঠে, বলেছি আমি? অনুভা মৃদু হেসে বলে, আহা, স্পষ্ট উচ্চারণ করে বলনি, বলি বলি করছিলে তো। প্রদীপ হেসে ফেলে বলে, হ্যাঁ তা করছিলাম বোধ হয়। অনুভা তার মুখটা কিছুটা নিচে নামিয়ে এনে বলে, তা কি বলছিলাম যেন? আমার প্রেমে না পড়ে দিদির প্রেমে পড়ো না। প্রদীপ ধমকের সুরে বলেছিল, কি যাতা বলছো? অনুভা হেসে বলেছিল, যাতা কিসের? দিদি আমার চাইতে 10 গুণ বেশি সুন্দরী। প্রদীপ হেসে বলেছিল, তুমি বড্ড বাচাল অনুভা। অনুভা এসে উত্তর দিয়েছিল, এতদিনে চিনলে? সে যাই হোক,
কিন্তু দেখো, ও ঘরের জানালার দিকে কীরকম বেচারির মতন বসে আছে দিদি, দেখলে মায়া হয়। সত্যি আমার ইচ্ছে হয় কেউ যদি একজন ওকে ভালোবাসে। প্রদীপ হেসে জানতে চেয়েছিল, সেটা আমি হলে সইবে? অনুবা উত্তর দিয়েছিল, পরীক্ষা করে দেখতাম, আমি হয়তো আবার জোগাড় করে ফেলতাম। দিদির তো সে ক্যাপাসিটিটা নেই। চলো না হয় ও ঘরে গিয়ে তর্ক জুড়ি। প্রদীপ বলে, এই সভ্য সুন্দর নির্দোষ প্রস্তাবটি যদি আগে করতে তাহলে যাওয়া যেত। তার চাইতে আমি আজ চলি, তুমি বরং দিদির কাছে যাও। প্রদীপ চলে গেলে অনুবা ও ঘরে গিয়ে বিনা বাক্যে দিদির পিঠটা জড়িয়ে ধরল। প্রদীপা চমকে উঠে বলে, কী রে? অনুভা বলে, কিচ্ছু না, তোমায় একটু আদর করতে ইচ্ছে হচ্ছে দিদি। প্রদীপা একটু হেসে ফেলে। বস, বাবাকে বলছি, প্রদীপের পড়া শেষ হয়ে যাওয়ার অপেক্ষার দরকার নেই। অনুভা কপট নিঃশ্বাস ফেলে বলে, বাবা শুনলে তো, ডাক্তারি শাস্ত্রে উত্তীর্ণ হয়ে না বেরোলে তো বিয়ে করতে নেই। এ কথা আবার কোন শাস্ত্রে আছে কে জানে। বাবার কথা শুনে মনে হয় বিয়েটা যেন একটা রোগ। ঠিক এই সময় ঠাকুর এসে বলল, ছোট দিদিমণি, লুচির ঘি বার করে নিয়ে আসনি, ছোটবাবু খেতে আসছেন। অনুপা বলে, তা তোমার ছোট মাটি কোথায় গেলেন, তাকে বলো না। রান্নার ঠাকুর বললেন, ছোট মা এখন পুজো করছেন। এই একটা নতুন ঘটনা ঢুকেছে এ বাড়িতে। ছোট গিন্নি হঠাৎ এক গুরু লাভ করেছেন, এই এখনকারই ব্যাপার। কাজেই সদ্য দীক্ষাপ্রাপ্তের নিয়ম অনুসারে ঈশ্বর উপাসনার মাত্রাটা এখন প্রবল। অনুভা উঠে গিয়ে ঘি বার করে দিয়ে এসে দিদির কোলে মাথা রেখে বলে, আর ভালো লাগছে না দিদি, তোর ভাড়ারের ভার তুই নিয়ে আবার, অনেক দিন জিরিয়েছিস। কে জানে এও নিজেরই বিরক্তি না দিদির প্রতি মমতা। আহা তবু ছাই মাটি নিয়েই ও ভুলে থাক, শূন্যতাটা কিছুটা ভরাট হোক। প্রতিভা লান হেসে বলে, আমার ভাড়ার? আমার বলতে এই জগতে কি আছে রে? অনুভা রাগ দেখিয়ে বলে, কারই বা কি আছে? এ জগতের সবই তো মিথ্যে মায়া মাত্র। তবে তবে ভাই দিদি, বেশ ছিলি বাপু, কেদার বদ্রি ঘুরে এসে তুই যেন কেমন বদলে গেছিস। হঠাৎ প্রতিভা কেমন এক অদ্ভুতভাবে তাকায় অনুভার দিকে, তারপর চোখটা ফিরিয়ে নিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, ভুল কিছু বলিস নি রে অনু, বদলেই গেছি। ভাগ্য আমাকে বদলে দিয়েছে। সেই অবধি কেবল ভাবি, এটা কি ঠিক? এটা কি পাপ হচ্ছে আমার? মনের ওপর কি শাস্ত্র চলে? অনুভা চোখ ঠিকরে বলে, বলিস কি রে দিদি, মহাপ্রস্থানের পথের রানীর ব্যাপারের পুনরাবৃত্তি নয় তো? প্রতিভা লান করুণ হেসে আঁচলটা আঙুলে জড়াতে থাকে। অনুভা তার দিদিকে বলে, সব আমাকে খুলে বল দেখি দিদি। প্রতিভা সেইভাবেই বলে, দূর, ছোট বোনকে এসব কথা বলতে নেই। অনুভা রাগ দেখিয়ে বলে, ইস, রেখে দে তোর ছোট বড়োর হিসেব। 3 বছরের বড় হলে কি হবে, তুই আমার চেয়ে ঢের নাবালক। বল শিগগির এখন, না বললে তোর রক্ষে রাখবো না। 2-4 বার অনুরোধের পর প্রতিভা ধীরে ধীরে ব্যক্ত করে তার নতুন উপলব্ধির ইতিহাস। হিমালয় অভিযানের পথে যা ওর জীবনে এসে পড়েছিল, যা দেখে প্রতিভা ভয় পেয়েছে, কিন্তু নিজের মনকে ঠেকাতে পারেনি। অনুভা মাঝখান থেকে এক আধটা প্রশ্ন আর মন্তব্য করল, বেশি কথা প্রতিবারই বলল। স্বল্পবাক প্রতিভা বলতে বলতে কেমন যেন মুখর হয়ে ওঠে, যেন বলার নেশায় মেতেছেও। অনুভা প্রশ্ন করে, তা মামা মামির লক্ষ্যগোচর হলো না কি করে? প্রতিভা মৃদুস্বরে বলে, চলার পথে কত বাঁক, কত পিছিয়ে যাওয়া, কত এগিয়ে যাওয়া, তাছাড়া কথাই বা আর কতটাই বা হয়েছে তার সঙ্গে। অনুভা অবাক চোখে বলে, শুধু চাক্ষুষ প্রেম? প্রতিভা বলে, যা বলিস, শুধু একটাই ভয় রয়েছে আমার। অনুভা জিজ্ঞাসা করে, কি ভয়? প্রতিভা জানায়, হঠাৎ যদি কোনো চিঠি এসে পড়ে, ফেরার সময় আমার ঠিকানাটা নিল কি না। অনুভা বলে, তাই এসেছিস তো অনেক দিন, এতদিন কি ঘুমোচ্ছেন ভদ্রলোক? প্রতিভা বলে,
আমার মনে হয় সাহস সঞ্চার করতে পারছে না। নয়তো ওর মনে হয়তো কোনো ভাবনা আছে, পাছে আমার কোনো নিন্দে হয়। অনুবা গম্ভীরভাবে বলে, নিন্দের ভয়ে প্রেমকে প্রকাশ করবে না, এত বিবেচনা? তাহলে সে বেনে নাম্বার 1। প্রতিভা হেসে ফেলে বলে, তোর সঙ্গে কথায় কে পারবে? আমার জীবনটা যে সাধারণ মেয়ের মতো রে। অনুভা তার দিদির গলা জড়িয়ে বলে, না, তুমি একটি অসাধারণ মেয়ে, লোকটা আসলে ভীরু। প্রতিভা বলে, আমার কথা বাদ দে ভাই, সেই গিয়ে শেষ পর্যন্ত মানে ঠিকানার জন্য অস্থির হলো, তাই তো ভয়, হঠাৎ যদি কোনোদিন চিঠি আসে। অনুভা বলে, ভয় কিসের, যত সব বাজে কথা। তা তুই তার ঠিকানা জেনে নিয়েছিস তো? আমি? প্রতিভা যেন শিউরে ওঠে, না ভাই না। অনুভা বলে, কেন, একটা লোকের ঠিকানা থাকলে কি ধর্মে পতিত হতিস নাকি? একেবারে শ্রীমতী রাধা, কি জাতি, কি নাম ধরে, কোথায় বসতি করে, আমি তো চিনি না তারে, চেনে মোর দুনয়ন। ঠিকানাটা জানা থাকলে আমি না হয় একখানা প্রেমপত্র লিখে ফেলতাম রোজ দিদি, আর একবার রান্নাঘরে উকি দিয়ে এসে ভালো করে সব শুনবো। প্রতিভা লান হেসে বলে, ভালো করে শোনবার কিছু নেই রে। প্রতিভার কাছে বলার কিছুই নেই, তবু কিছু আছে। মনের ভার একজনের কাছে মুক্ত করতে পেরে যেন বেঁচেছে প্রতিভা। প্রতিদিনের মুখস্থর মতো হয়ে গেছে কথাটা। অনু, লেটার বক্সটা একবার দেখিস ভাই। অনু, লেটার বক্সটা দেখেছিলি? অনু কখনো ব্যথায় করুণ হয়, কখনো হতাশায় লান হয়, কখনো সেই অদেখা লোকটার ওপর চোটে লাল হয়, আবার মাঝে মাঝে ঠাট্টা তামাশা করতেও ছাড়ে না। দিদির সঙ্গে গল্প করবার একটা বিষয়বস্তু হয়েছে। আগে প্রতিবার অহরহ আতঙ্ক ছিল, ওই বুঝি চিঠি এসে পড়ে। এখন অষ্টপ্রহরের ধ্যান মন্ত্র হয়েছে, আজ বোধহয় চিঠিটা আসবে। কিন্তু কোথায় চিঠি? প্রতিভা অবশ্য কঠিন দিব্যি দিয়ে নিষেধ করেছিল, কিন্তু সেই মুখের নিষেধটাই এখন প্রবল বাধা হয়েছে তার কাছে। চোখের বাসা যে প্রশ্রয় ছিল তা দেখল না। দুবোনের এসব আলোচনা হয় মাঝে মাঝে। প্রদীপের সঙ্গেও অনুবার গল্প করবার একটা বিষয়বস্তু হয়েছে নতুন, দিদির হৃদয় বেদনা। প্রথম দিন বলেছিল অনুভা, এই শুনেছ, ব্যাপারটা গুরুতর। কেদার বদ্রীর পথে দিদি এক নতুন ইতিহাস রচনা করে এসেছে। প্রদীপ অবাক হয়ে প্রশ্ন করেছিল, তার মানে? অনুভা বলেছিল, মানে অতি প্রাঞ্জল, দিদি মহাপ্রস্থানের পথে নায়িকা হয়েছে, একটা লোককে ভালোবেসে ফেলেছে। প্রদীপের দু চোখে ছিল বিস্ময়। একটা লোক? অনুভা বলেছিল, মানে লোক নয়, একটি সুন্দর ইয়াং ম্যান। হলো তো, লোক আবার কে নয়, মোট কথা হলো সে হাবুডুবু আর দিদি বিভোর। প্রদীপ অবাক হয়ে জানতে চেয়েছিল, আরে তোমার দিদির সঙ্গে তো গার্জেনরা গিয়েছিল, গার্জেনদের উপেক্ষা করেই? অনুভা জানিয়েছিল, আহা, তারা অত সন্দেহ করবেন কেন, অভাগিনী বিধবা ভাগ্নিকে নিয়ে গিয়েছিলেন তার পরকালের মাসুল জোগাড় রাখতে। সে যে ইহলোকের দিকে তাকাবে তা তো ভাবেনি। আর সে ছোকরা গিয়েছে শখের খাতিরে বেড়াতে। ও হেন জায়গায় দিদির মতো একটি সুন্দরী তরুণী দেখে তার মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। প্রদীপ নিজের বুকে হাত দিয়ে বলে, তা তো নিশ্চয়ই, আমার মতো এমন সস্তানে অবিচল থাকে কজন। আবার এরপর থেকে প্রদীপের কাজ হলো চিঠির খোঁজ নেয়া। কি, আজ দিদির চিঠি এসেছে? অনুবা বলে, না, লোকটা 1 নম্বরের কাপুরুষ, বুঝলে। যদিও দিদি বলে দিদির সুনাম রক্ষা করার জন্যই তার এই আত্মসংযম। কি জানি, ওসব অপার্থিব প্রেমের মর্ম বুঝবো না আমি। প্রদীপ বলে, তোমার দিদি কিন্তু খুব রোগা হয়ে গেছেন। অনুভা বলে, হবেই তো, ব্যর্থ প্রেমের যন্ত্রণা কি সোজা? প্রদীপ হেসে বলে, তোমার প্রাণে কিছু মায়া নেই অনুভা। অনুভা বলে, কেন থাকবে না, খুব আছে, তবে ওই প্যানপ্যানানি মায়া নেই। ওসব আত্মসংযম টঞ্জম বুঝি না আমি। ভালোবাসাকে জাহির করব না, মনের মধ্যে লুকিয়ে রাখবো, ওসব এ যুগে অচল। দিদিকে দেখলে আমার মায়া হয় না মোটেই, বরং রাগ হয়। ওর এদিক ওদিক দুদিকে তো গেল, সংসারের সঙ্গে
যোগসূত্র যেন একেবারে ছিঁড়ে গেছে। কীরকম একটা আলগা আলগাভাবে ঘুরে বেড়ায়, বেচারি বেচারি হাসে, আর সর্বদা পিয়নের পদধ্বনির আশায় মিনিট কোণে। অথচ সেই হতভাগা লোকটা, যে হতভাগা কোন দেশে থাকে তার বার্তাও জানা নেই। একবার নাকি বলেছিল ব্যারাকপুর থেকে গিয়েছে। লোকটা নেহাতি বাজে বলেই মনে হয়। কী জানি, দিদি কিন্তু সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে। তা ভালোবেসেছে বই কি, তা নইলে সবরই প্রতীক্ষার মতো কেন ওর ওই প্রতীক্ষা। বাইরের দিকের ওই জানালাটাই হয়েছে ওর পীঠস্থান। সময় পেলেই বসে থাকবে এসে। না, প্রতীক্ষাও নিষ্ফল হয় না। অবশেষে একদিন আশার স্বপ্ন সফল হলো। এলো সেই চিঠি, টানা টানা সুচ্ছাদের লেখা ঠিকানা, স্পষ্ট নির্ভুল প্রতিবার নাম লেখা। পড়েছে অনুবারই হাতে, পড়বেই তো। দিনে 10 বার যে লেটার বক্স খোলে সে। খামটা হাতে নিয়ে 2 চক্ষু বিস্ফারিত হয়ে গেল ওর। তারপর ছুটে গেল দিদির কাছে। রুদ্ধ কণ্ঠে বলল, দিদি, এসেছে তোর সেই চিঠি। প্রতিভা চমকে বলে, কি? অনুবা হেসে বলে, তোর চিঠি। কোলের ওপর ফেলে দিল অনুবা চিঠিটা। চট করে তুলে নিতে পারল না প্রতিভা। আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ওই খামখানার দিকে। কালো কালো অক্ষরগুলো যেন এক একটা জীবন্ত সরীসৃপ হয়ে ওর মাথার মধ্যে চলাফেরা করতে শুরু করেছে। অনুবা হেসে বলে, ও মা, অমন হাঁ করে তাকিয়ে রইলি কেন? খোল পর। এই দেখ, বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়েই রইল। আচ্ছা বাপু, তুমি নির্জনেই পড়ো, আমি চলে যাচ্ছি। অনুভা চলেই যাচ্ছিল। প্রতিভা ওর একটা হাত বাড়িয়ে অনুবার হাত চেপে ধরে ভয়ে ভয়ে সুরে বলে, তুই পড় অনু। অনুবা অবাক হয়ে বলে, আমি পড়ব? অনুবা হেসেই খান খান। প্রতিভা উদ্ভ্রান্তের মতো বলে, আমার ভয় করছে অনু, আমার বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে যেন একটা স্বপ্ন, মনে হচ্ছে যেন জাদু। অনুবা বলে, ওরকম অনেক কিছুই মনে হবে বাপু। না, তুমি আমাকে অকালপক্ষ করে তুললে। চললাম, চিঠি পড়া হয়ে গেলে ইচ্ছে হলে ফ্যাক্টটা বলিস আমাকে। তবু প্রতিভা ওকে ধরে থাকলো। সে বলল, তুই খামটা খুলে দে অনু। অগত্যা তাই হলো। কিন্তু খাম খোলার সঙ্গে সঙ্গেই পড়া হয়ে যায়। কতটুকুই বা চিঠি, সম্বোধনহীন, স্বাক্ষরবিহীন কয়েকটা লাইন মাত্র। বহুবার লিখেছি, বহুবার ছিঁড়েছি, সাহস সঞ্চয় করে পাঠাতে পারিনি। আজ প্রতিজ্ঞা করে বসেছি। জানি না তোমার আজও আমাকে মনে আছে কি না। যদি মনে থাকে তো শুধু একটুখানি উত্তর দিও। উত্তর নয়, অনুমতিপত্র। মাঝে মাঝে যেন এরকম 1-8টা চিঠি লিখতে পাই, এই অনুমতিই চাইছি। এ প্রার্থনা কি অসঙ্গত? ইতি। তাহলে শেষ পর্যন্ত সে চিঠি দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল অনুভা। প্রতিভা কোনো উত্তর দিল না। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকল ঠিকানাখানার দিকে। মাথার ওপরে ঠিকানা রয়েছে একটি, বিটি রোডের কোনো একটা নাম্বার। প্লট নম্বর আর বাড়ির নম্বর মিলিয়ে দুর্বোধ্য গোছের। প্রদীপ এলো পরদিন। অনুভা আরক্ত মুখে খবর দিল, কাল এলে না যে? উচ্ছ্বাসটা জুড়িয়ে গেল। দিদির চিঠি এসেছে। প্রদীপ অবাক হয়ে জানতে চায়, চিঠি? বলো কি? অনুভা বলে, আর বলি কি, দস্তুর মতো চৌকো নীলখাম, প্রেমিক সুলভ ভাষা। প্রদীপ বলে, তাহলে তো আমারই একটা অন্যায় ধারণা ছিল। আমি ভাবতাম লোকটা বুঝি একটা ধাপ্পাবাজ। দিদি ভালো মানুষ, তাই বুঝতে পারেননি। শেষ পর্যন্ত চিঠি দিলেন তাহলে। অনুভা বলে, তাই তো দেখছি। তবে তোমার চাইতেও আমার ধারণা আরও উচ্ছঙ্গের ছিল। এতদিন তো বলিনি, আজ ভুল ভাঙল তাই বলছি। আমার সন্দেহ ছিল লোকটা বোধহয় একটা কাল্পনিক চরিত্র, দিদির দুরন্ত ইচ্ছার বা বাসনায় গড়া একটা মন গড়া মূর্তি। প্রদীপ হেসে বলে, ছি ছি, দিদিকে এরকম প্রতারক ভাবা? অনুভা বলে, না, দিদিকে মোটেই প্রতারক ভাবিনি। মাঝে মাঝে ভাবতাম
দিদির মনই দিদিকে প্রতারণা করেছে। এই রকমটি যদি হতো, এই ভাবতে ভাবতে হঠাৎ একসময় ধারণা জন্মে যায়, হ্যাঁ, এই রকমটিই হয়েছিল। এ এক ধরনের চিত্তবিলাস। অবশ্য সাহস করে বলিনি তোমায়। প্রদীপ হেসে বলে, যাক, তোমার ধারণা তাহলে বদলেছে অনুভা। অনুভা বলে, অবশ্যই, যখন জলজ্যান্ত প্রমাণ পেলাম। প্রদীপ একটু গম্ভীরভাবে বলে, এখন দেখো গার্জেনরা টের পেলে কি বলেন। তোমার দুঃসাহসটা তবু সইছেন, এটা কি সইবেন? খুব বেশি উচিত ব্যাপার তো হলো না এটা। অনুভা একটু গম্ভীরভাবে বলে, কেন, অনুচিত কিসের? মাত্র 22 বছর বয়স দিদির, তা জানো? প্রদীপ বলে, তা জানি, আবার গোড়া হিন্দু ঘরের বিধবা তাও জানি। অনুভা একটু উদাস হয়ে বলেছিল, আমি অত উচিত অনুচিত কিছু বুঝি না। সত্যি বলতে কি, খুব মজা লাগছে আমার। বুদ্ধি করে ঠিকানা দিয়েছেন ভদ্রলোক, আমি তো কালই দিদিকে চিঠি লিখিয়ে ছাড়ব। প্রায় বকে ওঠে প্রদীপ। অনু, খবরদার, অত দুঃসাহস করতে চেও না। জিনিসটাকে ইন্ধন দিয়ে লাভ কি? হনুমানের লেজের আগুনে লঙ্কাকাণ্ড হয়েছিল, জানো তো? অনু বলে, জানি সব, কিন্তু মানি না সব। মানুষটা দৈবক্রমে বিধবা হয়ে পড়েছে বলে ওর জীবন থেকে একেবারে সব কিছু চলে যাবে? এ কি অবিচার! কেন ও বাতিল হয়ে পড়ে থাকবে? কেউ একজন ওকে একটু ভালোবাসুক, তাহলে আমি বাঁচি। আমার মনে হচ্ছে এইবার হয়তো একটু স্বস্তি পেয়ে তোমার সঙ্গে প্রেম করতে পারবো, দিদির ওই রকম দুর্ভাগ্য সামনে রেখে। সত্যি ভারী বিবেক দংশন অনুভব করতাম। প্রদীপ বলে, আমি শুধু ভাবছি, এটা কি ঠিক, এটা কি ভালো? অনুভা হেসে বলে, তুমি এখনো ঊনবিংশ শতাব্দীতে আছো, চলো দিদিকে অভিনন্দন জানিয়ে আসবে। প্রদীপ 2 হাত জোর করে বলে, মাপ করো অনু, ওই অনুরোধটি আর করো না। নেহা তোমার দিদির ওপর মমতার বশেই এটাকে সমর্থন করেছি, নইলে সেই হিসেবে আমি সত্যি ঊনবিংশ শতকের। সেদিন অনেক রাত্রে প্রতিভা খাতা কলম নিয়ে বসলো না, উবুর হয়ে শুয়ে শুয়ে লিখতে লাগলো। চিঠির উত্তর নয়, ডায়েরি। সে লিখল, একে কি নাম দেব? এ কি আমার ইচ্ছা শক্তি? এ কি স্বপ্ন নাকি মায়া? আমি তো কিছুই বুঝতে পারছি না এ কি। পরদিন অনুভা তোড়জোড় করে এসে বসল। চিঠি লেখ দিদি। প্রতিবার সমস্ত মুখটা লাল হয়ে উঠল। চিঠি লিখব? কি বলিস, পাগল হলি নাকি তুই? অনুভা বলে, তা হয়তো হয়েছি, কিন্তু কি করছিস তুই? নে নে, চটপট লিখে ফেল চিঠিটা। প্রতিভা একটু সংকুচিত হয়ে বলে, আমি পারবো না। অনুভা একটু রাগ প্রকাশ করে বলে, কি মুশকিল, তবে কি আমাকে পারতে হবে? সেকালের নিরক্ষরা মহিলাদের প্রেমপত্র লিখে দেওয়ার মতো? হেসে গড়িয়ে পড়ল অনুভা, যেন একটু বেশি বেশি হাসল। প্রতিভা হঠাৎ উদাসভাবে বলে, হ্যাঁ রে অনু, এই ঠিকানায় সত্যিই কোনো বাড়ি আছে? অনুভা একটু অবাক হয়ে বলে, না পাগল, তুমি সত্যিই হয়েছ, না থাকলে চিঠিটা এলো কোথা থেকে? প্রতিভা বলে, তাই তো ভাবছি। অনুভা একটু তাড়া দিয়ে বলে, ভাবনা চিন্তা ছেড়ে উত্তরটাই লিখে ফেলো, বহুদিন প্রতীক্ষার শেষে তোমার চিঠি পেলাম। প্রতিভা হেসে বলে, যা, আমি পারবো না ওসব লিখতে। অনুভা বলে, না পারবি তো যা প্রাণ চায় লেখ, এই কাগজপত্র এখানে রইল, ঠিকানা লেখা খামও রইল, 1 ঘন্টা পরে আমি আসছি। শেষে অনুবারই জবরদস্তিতে চিঠি লেখা হলো, সংক্ষিপ্ত চিঠি। আবার এলো সেই চিঠির উত্তর, তেমনি নাম কোনো সম্বোধনহীন সংক্ষিপ্ত, তবে একটু যেন বেশি ভাব গম্ভীর। আবার উত্তর গেল সেই বিটি রোডে সেই দুর্বোধ্য গোছের নাম্বারওয়ালা বাড়িটার ঠিকানায়। আবার এলো উত্তর, লেটার বক্সের চাবি থাকে অনুভার কাছে, কাজেই ফাঁস হয়ে পড়বার কোনো ভয় নেই। প্রদীপ এলে অনুভা বলে, দিদির মুখের চেহারাটা কীরকম পাল্টেছে দেখেছ? ঠিক যেন নব অনুরাগিনী রাধার ভাব। সত্যি
তুমি একদিনও অভিনন্দন জানালে না। প্রদীপ একটু রাগ দেখিয়ে বলে, খ্যাপামি করো না, তোমার উচিত এসব বন্ধ করে দেওয়া অনু। বাড়ির বড়রা জানতে পারলে দিদির কি অবস্থা হবে ভাবো তো। অনুভা হেসে বলে, তার রাধার যা হয়েছিল। প্রদীপ একটু ভেবে বলে, অনু তুমি বড় ভয়ঙ্করী, আগুন নিয়ে খেলা করা কি উচিত? অনুভা হেসে বলে, খেলতে যদি হয় তো আগুন নিয়েই খেলবো, সেখানেই তো থ্রিল। মরা বাঘকে শিকার করে কি কোনো সুখ আছে? সেই রাত্রে প্রদীপ তার বেডন স্ট্রিটের বাসার তেতলার ঘরে বসে ডায়েরিতে লিখল। প্রদীপের কথা ধরি না, ও বুঝতে পারেনি, ও বিশ্বাস করেছে। ও ভাবতে পারে না যে ওর ভাগ্যে জুটেছিল একটা বাজে ব্লাফার। লোকটা শুধু পথশ্রমের নিরস ক্লান্তি দূর করতে সরসতা আনতে চেয়েছিল খানিকটা প্রেম অভিনয় করে। তার বেশি আর সাহস নেই, তার সাহস নেই গার্জেনদের হাতে পড়বার। রাবিশ। কিন্তু অনুভা, ওকে কি শেষ পর্যন্ত ঠকানো যাবে? ও যদি ধরে ফেলে, ওকে বিশ্বাস করবে এ শুধু করুণা, এ শুধু মায়া? প্রায় সেই একই সময় অনুভাও তার খাতার পাতায় লিখে চলেছিল। দিদি রীতিমতো বিশ্বাস করে চলেছে। নিজের গল্পের জালেই আটকা পড়ে গেছে ও, আটকা পড়ে গেছে অলৌকিকের স্বপ্নে। হ্যাঁ, আমি বুঝতে পারছি ও একরকম অপ্রকৃতস্থ। আত্মাকে ভাবতে ভাবতে লোকে যেমন ভগবানের মূর্তি দেখে, ভূতের ভয়ে কাঁপতে কাঁপতে শুরু করে ব্রহ্মদৈত্য দেখতে। ওরও অবস্থা তাই হয়েছে। সংসার বন্ধনের বাইরে গিয়ে খোলা আকাশটাকে দেখেই ওর মনে প্রথম এই অভাবের সৃষ্টি। তাই সেই অবধি অনবরত ভেবেছে ও, যদি হঠাৎ। এখন ভাবছে হয়তো সত্যি এটা একটা মনোবৈকল্য। কিন্তু প্রদীপ, ও ধরতে পারবে না তো আমি সব ধরে ফেলেছি। ও জেনেছে আমিও ওর মতনই দিদির গল্পটাকে সত্যি ভেবে বসে আছি, আর দিদির মতো বিশ্বাস করেছি। জানুক, তাই ভালো। দিদির সেই বঞ্চিত মূর্তির সামনে সত্যিই আমার লজ্জা করত প্রেমে পড়তে, প্রেমে পড়াতে। তাছাড়া এও তো একটা মজার খেলা। হ্যাঁ, আগুন নিয়ে খেলা। প্রদীপ দিদিকে মমতা করতে শুরু করেছে, করুক। মমতার আর এক নাম তো মায়া, আবার বিভ্রান্তিরও। তিন কাঠির মোজা বোনার মতো তিনজনের হাতে যে মায়ার জালটা বুনে উঠছে, দেখেই না তার শেষ গড়নটা কি দাঁড়ায়। আমাদের আজকের গল্প মায়াজাল এখানেই সমাপ্ত হলো। নমস্কার।